Hello dear students, welcome to our YouTube channel Chemistry World বাংলা। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম ক্লাস 12 এর জার্নি লিকুইড স্টেট অফ ম্যাটার এবং আমরা দেখেছিলাম সেখানে দ্রবণ চ্যাপ্টারটা দ্রবণ প্রথম পোর্শনটা শুরু করেছিলাম। কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম দ্রবণ, তারপর আমরা পড়েছিলাম দ্রবণ কি দিয়ে তৈরি হয়, দ্রাবক এবং সেই সম্পর্কে একটা ডিটেলস আলোচনা আমরা করেছিলাম। আমরা পড়েছিলাম দ্রবণের বৈশিষ্ট্য সমূহ, দ্রবণ কি দিয়ে তৈরি হয় অর্থাৎ এবং দ্রাবকের বিভিন্ন প্রকারভেদে দ্রবণ কিরকম হতে পারে সেই সম্বন্ধে একটা ডিটেলস ডিসকাশন আমরা করেছিলাম এবং সেক্ষেত্রে আমরা একটা স্পেসিফিক পড়েছিলাম কঠিন দ্রবণ, যে কঠিন দ্রবণ কাকে বলে, সেটা ক প্রকার, আমরা এই সম্বন্ধে কিন্তু একটা ডিটেলস ধারণা করেছিলাম। তো আজকের ক্লাসটা আমরা শুরু করতে চলেছি কিছু কোশ্চেন দিয়ে, কিছু কনসেপ্ট দিয়ে। তো প্রথম যে জিনিসটা আমরা পড়বো, একটা প্রশ্ন নিয়ে আমরা এসেছি। আচ্ছা বলো তো H2O, তাই কি না? আমরা বলছি যে H2O, এই H2O যে জিনিসটা রয়েছে, এই H2O জল যেটা রয়েছে, সেই জলটা কি একটা মৌলিক পদার্থ নাকি একটা যৌগিক পদার্থ নাকি একটা মিশ্র পদার্থ? এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন, যে জলটা একটা কি পদার্থ। না, স্বাভাবিকভাবেই আমরা জানি জল H2O, তার মধ্যে দুটো এলিমেন্ট রয়েছে, একটা অক্সিজেন একটা হাইড্রোজেন। তো স্বাভাবিকভাবেই জল কোনোদিন মৌলিক পদার্থ হতে পারে না। এবার হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণ, তাহলে কি এটা একটা মিশ্র পদার্থ নাকি যৌগিক পদার্থ? আমরা ছোটবেলায় শিখেছিলাম যে যৌগিক পদার্থ সেই পদার্থটাকে বলবো যেখানে উপাদান মৌলগুলোর কোনো ধর্মই বৈশিষ্ট্য থাকবে না। সেটা কি হবে? না, উপাদান মৌলগুলো পরস্পর যুক্ত হয়ে একটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করবে। আর মিশ্র পদার্থ হচ্ছে সেই পদার্থ যেখানে উপাদান মৌলগুলোর ধর্ম থাকবে। এবার জলের মধ্যে কি রয়েছে? হাইড্রোজেন আর অক্সিজেন। এবার হাইড্রোজেন আর অক্সিজেনের কোনো ধর্মই জলের মধ্যে দেখা যায় না। না হাইড্রোজেন নিজে জ্বলে, অক্সিজেন জ্বলতে সাহায্য করে। জল না নিজে জ্বলে, না জ্বলতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারলাম জল একটা মৌলিক পদার্থও নয়, মিশ্র পদার্থও নয়, জল যৌগিক পদার্থ। অর্থাৎ জলের মধ্যে অক্সিজেনের কোনো ধর্মই বর্তমান নয়। তাহলে জল যদি একটা যৌগিক পদার্থ হয় এবং জলে যদি আলাদা করে অক্সিজেনের কোনো অস্তিত্ব না থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে যে জলজ প্রাণীরা শ্বাসকার্য চালায় কি করে? কারণ ওদের শ্বাসকার্য চালানোর জন্য তো মানুষদের মতো আমাদের যেমন অক্সিজেন দরকার, তাহলে জলজ প্রাণীদেরও যা শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন প্রয়োজন, সেই অক্সিজেনটা ওরা পায় কোথা থেকে? তাহলে এটা একটা প্রশ্ন হবে কি না? দিস ইজ রিয়েলি আ বিগ কোয়েশ্চেন, একটা বিগ কোয়েশ্চেন কিন্তু আমাদের রয়েছে। আবার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে সফট ড্রিঙ্কস এর বোতলগুলো খুলি, তাই কি না? কোকা কোলা, পেপসি, সেগুলো যদি আমরা একটু ঝাঁকিয়ে নিয়ে খুলি, তাহলে দেখি যে ভিতরের যে সফট ড্রিঙ্কস রয়েছে, পানীয় রয়েছে, সেটা গড়গড় করে বেরিয়ে চলে আসে। কেন বেরিয়ে আসে? ঠিক আছে? বা ওগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মুখ থেকে একটা ঢেকুর আসে, একটা গ্যাস বেরিয়ে আসে। তো ওই গ্যাসটা যে সেগুলো আসে কোথা থেকে? এই প্রশ্নগুলোরই একটা সম্ভাব্য উত্তর নিয়ে আমরা আজকের টপিক শুরু করতে চলেছি। তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। আজকে আমাদের টপিকের নাম কি? আমাদের টপিকের নাম হচ্ছে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে তরলে গ্যাস কি করে দ্রবীভূত হয় তার সম্বন্ধে আমরা একটু ডিসকাশন করে নিব, তার মেকানিজমটা প্রথমে একটু ধরে নেব। আমরা প্রথমে কি করেছি? প্রথমে দেখো একটা আমরা আবদ্ধ পাত্র নিয়েছি, এই যে একটা পাত্র। ঠিক আছে? একটা আবদ্ধ পাত্র নিয়েছি যেখানে তাপ বা চাপ এবং উষ্ণতা একটা নির্দিষ্ট করা আছে। ঠিক আছে? এবং একটা নির্দিষ্ট তরল নেওয়া আছে যার আয়তন নির্দিষ্ট। ঠিক আছে? এই যে দেখো, এখানে গ্যাস রয়েছে, এইগুলো হচ্ছে গ্যাসের মলিকুল, এইগুলো হচ্ছে গ্যাসের মলিকুল, এই গ্যাসটা নির্দিষ্ট এবং এখানে একটা নির্দিষ্ট আয়তনের তরল নেওয়া আছে যার তরলটাও কিন্তু নির্দিষ্ট। এবার কি হয় না, প্রথম অবস্থায় এই যে গ্যাস মলিকুলগুলো, আমরা জানি গ্যাস নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়ায় এদিক থেকে এদিক, এদিক এদিক, কারণ কি গ্যাসের একটা নিজস্ব গতিশক্তি আছে। আবার যখন বদ্ধ পাত্রে এই গ্যাসের অণুগুলো জলের তলের ঠিক উপরে থাকবে, তখন জলের যে উপরিতলের মলিকুল গুলো রয়েছে না, তার সঙ্গে জলের অণুগুলো কি হয়? একটা সংঘর্ষ হয়। কেন সংঘর্ষ হয়? না, এই যে জলের অণুগুলো রয়েছে এবং যে গ্যাসের অণুগুলো রয়েছে তাদের মধ্যে একটা আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে। আর এই আকর্ষণ বলটা যখন কি হয়ে যাবে, আমাদের অণুগুলোর নিজস্ব যে গতিশক্তি তার থেকে বেশি হয়ে যাবে, তখন কি হবে? এই গ্যাসগুলো আর নিজের ইচ্ছা মতো দৌড়ে যেতে পারবে না। কারণ কি আকর্ষণ বল বেশি, ওকে নিচের দিকে টানবে বেশি। এই আকর্ষণ বেশি হওয়ার জন্য কি হয়ে যাবে? না, এখান থেকে কিছু গ্যাস মলিকুল কি হবে? না, জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। হলো? এবার
সময়ের সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, এই যে দ্রবীভূত হওয়ার ঘটনা আস্তে আস্তে কমতে থাকবে। কেন? প্রথমে জলের ভিতরে গ্যাস ছিলই না, অনেক ফ্রি স্পেস ছিল, গ্যাস প্রচন্ড দ্রবীভূত হচ্ছিল। এবার যখন গ্যাসের পরিমাণ অনেকটা বেড়ে যাবে তখন এই আকর্ষণ বলের পরিমাণটাও কি হবে, আস্তে আস্তে কমবে। এবারে কি হয়ে যাবে, এবারে এই আকর্ষণ বলের তুলনায় না গ্যাসের যে গতিশক্তি সেটা বেশি হয়ে যাবে। এবার গ্যাসের যখন গতিশক্তি বেশি হয়ে যাবে তখন কি, না গ্যাসের ভেতরে এই যে জলের ভেতরে যে মলিকুলগুলো রয়েছে সেখান থেকে কি হয়ে যাবে, গ্যাস মলিকুলগুলো গতিশক্তির জন্য বাইরে বেরিয়ে যেতে থাকবে। তাহলে একটা প্রসেসে হচ্ছে উপরের গ্যাসের মলিকুল নিচের দিকে আসছে, আবার সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, না ভেতরের গ্যাস মলিকুল কি হয়ে যাবে, ভিতর থেকে বাইরে চলে যাবে। অর্থাৎ দুটো বিপরীতমুখী প্রক্রিয়া কিন্তু একই সঙ্গে সাইমালটেনিয়াসলি চলতে থাকবে। এবং এই চলাকালীন অবস্থায় কি, যখন এই দুটো প্রক্রিয়া সাম্যাবস্থায় চলে আসবে, অর্থাৎ এটা যে রেটে হবে ওটাও ঠিক ততটাই রেটে আসবে, তখন কি হয়ে যাবে, এই যে লিকুইডটা রয়েছে না, এই লিকুইডের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসই দ্রবীভূত হবে। তাহলে এই সাম্যাবস্থায় যে পরিমাণ গ্যাস ওই তরলে দ্রবীভূত হয়ে রয়েছে সেটাকেই আমরা বলবো তার দ্রাব্যতা। বুঝতে পারলাম দ্রাব্যতাটা কি? তাহলে যদি চাপ এবং তাপ নির্দিষ্ট থাকে, উষ্ণতা নির্দিষ্ট থাকে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে আমরা কি, যে নির্দিষ্ট অ্যামাউন্টের গ্যাস ওর মধ্যে দ্রবীভূত রয়েছে বা দ্রবীভূত রয়েছে সেটাকেই বলবো ওই দ্রাবের দ্রাব্যতা। এই ক্ষেত্রে ভাইটাল পয়েন্ট হচ্ছে কি, না আমরা যে দ্রাবকে দ্রবীভূত করছি তার কিন্তু আয়তনটা নির্দিষ্ট করে দিতে হবে। কেন? না যদি এই আয়তনটা এখান থেকে আমরা বাড়িয়ে দিই যে না আয়তনটা এতটুকু করলাম, তাহলে স্বাভাবিকভাবে আয়তনটা কি অনেকটা বেশি হয়ে যাবে। তাহলে প্রথমে যে পরিমাণ গ্যাস দ্রবীভূত হচ্ছিল এখন তার থেকে বেশি দ্রবীভূত হবে। তাহলে আয়তনটা কিন্তু এর জন্য নির্দিষ্ট করে দিতে হবে। এর জন্য দেখো ডেফিনেশন বা সংজ্ঞায় কি বলেছি, না সংজ্ঞায় বলেছি দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে, দ্রাবকটা নির্দিষ্ট না, বলেছে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত মানে ম্যাক্সিমাম, ওর মধ্যে এর থেকে বেশি আর দ্রবীভূত হতে পারবে না। ঠিক আছে, এটাকে বলে সম্পৃক্ত। সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাকে উক্ত উষ্ণতায় ওই পরিমাণ নির্দিষ্ট দ্রাবকে, খুব ভাইটাল, যে দ্রাবকের পরিমাণটা নির্দিষ্ট করা আছে, ওই পরিমাণ নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রাব পদার্থটির দ্রাব্যতা বলে। বুঝতে পারলাম? তাহলে এই যে দ্রাব্যতা, সেই দ্রাব্যতার উপর আমরা কি বললাম, যে কোন একটা স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোন দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই উক্ত উষ্ণতায় ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রাব পদার্থটির দ্রাব্যতা বলে। তাহলে যদি বলে কোনো দ্রাব পদার্থের দ্রাব্যতা কোনো দ্রাবকে কি কি বিষয়ের উপর নির্ভর করবে, অবশ্যই একটা চাপ, একটা উষ্ণতা, আর একটা কি, এই যে এবং দ্রাবক কাদেরকে নিচ্ছ তাদের প্রকৃতি কিরকম তার উপরেও কিন্তু নির্ভর করবে। এর জন্য তিনটা পয়েন্ট বলেছি, ও দ্রাবকের প্রকৃতি, উষ্ণতা ও চাপ, এই তিনটা পয়েন্টই কিন্তু আমরা এখন ডিটেলস একটু আলোচনা করব। আচ্ছা, এবং দ্রাবের প্রকৃতির উপর কি করে নির্ভরশীল হয়? সাধারণত দেখো, আমরা কি বলি, যে ধ্রুবীয় যদি দ্রাবক হয় তাহলে ধ্রুবীয় দ্রাবই তার মধ্যে দ্রবীভূত হবে। আবার যদি অধ্রুবীয় দ্রাবক হয় তাহলে সেখানে অধ্রুবীয় দ্রাব দ্রবীভূত হয়। কিরকম? না, আমরা যদি নিই যে ধরো NaCl, এটাকে একটা আয়নীয় যৌগ, ঠিক আছে, বা একটা ধ্রুবীয় যৌগ, সেই NaCl কিন্তু আমরা H2 এর মধ্যে দ্রবীভূত হয়ে যায়। আবার দেখো জলের মধ্যে NaCl দ্রবীভূত হয়, আবার জলের মধ্যে দেখো চিনিও দ্রবীভূত হয়। যদি আমরা চিনি নেই তাহলে চিনিও কিন্তু জলে দ্রবীভূত হয়। এবার দেখো NaCl হচ্ছে একটা আয়নীয় যৌগ, চিনি কিন্তু একটা সমযোজী যৌগ, কিন্তু দুটোই জলের মধ্যে দ্রবীভূত হয়। কেন? না NaCl সেখানে এই অণুটাও ধ্রুবীয়, আবার চিনির মধ্যেও কি OH গ্রুপ থাকে যেটাকে পার্শিয়ালি একটা ধ্রুবীয় ক্যারেক্টার তৈরি করে, অর্থাৎ এর মধ্যে ডাইপোল মোমেন্ট আছে। বুঝতে পারলাম? তাই জলের যে অণুটা সেটাও কিন্তু ধ্রুবীয়। এর জন্য ধ্রুবীয়র মধ্যে সমযোজী হোক বা আয়নীয় হোক সেটা আমার দেখার বিষয় নয়, ধ্রুবীয় অণু কি না সেটা আমরা দেখবো। ধ্রুবীয়তে ধ্রুবীয় অণু দ্রবীভূত হবে। আর যদি অধ্রুবীয় হয়, যেমন আমরা যেমন জানি আমরা কেরোসিন, ঠিক আছে, কেরোসিন, বেনজিন, ন্যাপথালিন, ঠিক আছে, ন্যাপথালিন, কেরোসিন, এগুলো কোথায়, এগুলো কিন্তু বেনজিনে দ্রবীভূত হয়ে যাবে। তুমি দেখবে জল আর তেল কোনোদিন মিশে না, দ্রবীভূতই হবে না। কেন? না জল হচ্ছে কি একটা ধ্রুবীয়, তেল হচ্ছে অধ্রুবীয়। বুঝতে পেরেছি? তাহলে ধ্রুবীভূত হওয়ার জন্য সবসময় মনে রাখবে যে এবং দ্রাবকের মধ্যে একটা আকর্ষণীয় বা আন্তরাণবিক মিথস্ক্রিয়া সবসময় প্রয়োজন। আন্তরাণবিক মিথস্ক্রিয়া, সেটা সমযোজী
আয়নীয় যে কোনো কিছু হোক না কেন, তার মধ্যে একটা কি মিথস্ক্রিয়া, আন্তরাণবিক আকর্ষণ বা মিথস্ক্রিয়া অবশ্যই দরকার। এই যে আকর্ষণ বা মিথস্ক্রিয়া হবে, সেটা কখন হবে? যে যাকে পছন্দ করবে, ঠিক আছে? বা আমরা এক কথায় বলতে পারি যে সমধর্মের সমধর্মের দ্রাবকে দ্রবীভূত হয়। এটাকে আমরা ইংরেজিতে বলি লাইক ডিজলভস লাইক। অর্থাৎ যে যাকে পছন্দ করে সাধারণত সে তার মধ্যেই ঢুকতে চায়। আমি যাকে পছন্দ করি আমি তার মধ্যেই বিলীন হতে চাই। যদি ধর্মীয় বিশ্বাসে অনেকে বলে না, কেউ আছে শ্রীকৃষ্ণের ভক্ত, এবার শ্রীকৃষ্ণের মধ্যে সে কোনো কিছু ভুল খুঁজেই পাবে না, যাই কিছু করুক না কেন সে তার মধ্যেই বিলীন হতে চায়। কেউ মহাদেবের ভক্ত, মহাদেবের মধ্যেই বিলীন হতে চায়, ঠিক আছে? কেউ আছে আমি ওকে ভালোবাসি, তাহলে ওর দোষ ত্রুটি কোনো কিছু আমার চোখে আসবে না, সবসময় কি হবে, আমি ওর মধ্যেই বিলীন হতে চাই। সে আমাকে ধরে আমাকে মারছে, কিন্তু তবুও আমার সেই ভালো, কারণ আমার তার সাথে তার ধর্ম মেলে। বুঝতে পেরেছি? আমি তো আমার ধর্মটাও ঠিক তার মতোই। বুঝতে পেরেছি? তাহলে ধর্ম যদি মিলে যায়, সমধর্মের দ্রাবকে সবসময় দ্রবীভূত হয়। এটাকে আমরা বলি লাইক ডিসলভ লাইক। যে যাকে পছন্দ করে সে সাধারণত তার মধ্যেই বিলীন হতে চায়, ঢুকতে চায়। বুঝতে পেরেছি? আচ্ছা, এই যে বললাম যে যে যার মধ্যে দ্রবীভূত হতে চায়, সেই দ্রবীভূত হওয়ার পেছনে মূল চাবিকাঠিটা কি? আন্তরাণবিক মিথস্ক্রিয়া। ঠিক আছে? এই আন্তরাণবিক মিথস্ক্রিয়া কখনো বেশি হয়, কখনো কম হয়। এই মিথস্ক্রিয়া কখন কম হবে এবং বেশি হবে তার জন্য দেখো আমি ৩ টে পয়েন্ট আলোচনা করছি। ১, ২, ৩। কিছু, কিছু গ্যাস রয়েছে যেটা সহজে তরলায়িত হয়। ঠিক আছে? কিছু, কিছু গ্যাস রয়েছে। আবার কিছু, কিছু গ্যাস রয়েছে সহজে তরলায়িত হয় না। তো যে সমস্ত গ্যাস সহজে তরলায়িত হয় না, সাধারণত ধ্রুবীয় একটা যদি দ্রাবক নেই, সেই ধ্রুবীয় দ্রাবকের সঙ্গে তার আন্তরাণবিক আকর্ষণ বল খুব দুর্বল হয়। ফলে এই সমস্ত গ্যাস জলে সহজে দ্রবীভূত হয় না। আবার যে সমস্ত গ্যাস সহজে তরলায়িত হয়, তাদের কি হয়? তাদের সঙ্গে এই যে ধ্রুবীয় দ্রাবক তাদের কি হয়ে যায়? না, আন্তরাণবিক আকর্ষণ বলটা অপেক্ষাকৃত বেশি হয়। তার ফলে কি হয়ে যাবে? ওই সমস্ত গ্যাসের অণু এবং তরল দ্রাবকের মধ্যে আকর্ষণ বল এতই বেশি, এরা সহজেই দ্রবীভূত হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমরা বুঝবো কেমন করে কোন গ্যাসগুলোর তরলায়িত হয়ে যাওয়ার প্রবণতা বেশি আর কোনটা তরলায়িত প্রবণতা আর কম? যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি হাইড্রোজেন, হিলিয়াম, এই যে গ্যাসগুলো এদের তরলায়িত হওয়ার প্রবণতা খুব কম। আবার এখানে দেখো দিয়েছি কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এদের তরলায়িত হওয়ার প্রবণতা খুব বেশি। সেটা বুঝবো কেমন করে? না, বুঝবো হচ্ছে এর জন্য আমাদের একটা প্যারামিটার জানতে হবে কি? না, আমরা যখন গ্যাস চ্যাপ্টার পড়েছিলাম ক্লাস 11-এ, তখন আমরা ভ্যান ডার ওয়ালের সূত্র পড়েছিলাম। সূত্রটা কি, ইকুয়েশনটা কি মনে আছে? সূত্রটা ছিল অনেকটা এরকম, পি প্লাস, কোথায় গেল, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস ভি ইজ ইকাল টু আর টি। এই যে এখানে আছে না, এই যে এ ভ্যালুটা রয়েছে, এই এ ভ্যালুটাকেই আমরা বলেছিলাম আন্তরাণবিক আকর্ষণ বল বা তরলায়িত হওয়ার প্রবণতার মাপকাঠি। এই এর ভ্যালু যত বেশি হবে তরলায়িত হওয়ার প্রবণতা তত বেশি। এর ভ্যালু যত বেশি তত কি হবে? না, তরলায়িত, তটা আবার মুছে গেল, তরলায়িত হওয়ার প্রবণতা কি হবে? তত বেশি হবে। এবার প্রশ্ন, স্যার তাহলে কি আমি এর ভ্যালু মুখস্থ করে রাখবো? যে না, এর ভ্যালু তোমাকে মুখস্থ করতে হবে না। তার জন্য একটা ট্রিক্স রয়েছে কি? সাধারণত যে সমস্ত গ্যাসের মলিকুলার ওয়েট বা আণবিক ভর যত বেশি, কি বললাম? আণবিক ভর যত বেশি, আণবিক ভর যত বেশি সাধারণত এর ভ্যালু তত বেশি হয়। এবার আণবিক ভর কি? সাপোজ ধরো তুমি এখন নিয়ে এসো হাইড্রোজেন, আর এদিকে নিয়ে এসো কার্বন ডাইঅক্সাইড, তা হাইড্রোজেনের ভর কত? মাত্র 2 ইউনিট। আর কার্বন ডাইঅক্সাইড, কার্বন 12, অক্সিজেন 16, 16 × 32, টোটাল কত হলো? 44 গ্রাম। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের থেকে প্রায় 22 টাইমস বেশি। তাহলে স্বাভাবিকভাবে হাইড্রোজেন জলে যতটা দ্রবীভূত হবে কার্বন ডাইঅক্সাইড কি হবে? তার থেকে অনেক বেশি দ্রবীভূত হবে। না, দ্যাটস ওয়াই আমরা যে প্রথমে বললাম যে সফট ড্রিঙ্কস এর মধ্যে কেন কার্বন ডাইঅক্সাইড হাই প্রেসারে দেওয়া থাকে, কারণ ওর দ্রবীভূত হওয়ার প্রবণতা বেশি। কেন? না, কার্বন ডাইঅক্সাইড এমন একটা গ্যাস যাকে সহজে তরলায়িত করা যায়। এর জন্যই সফট ড্রিঙ্কস এর মধ্যে কি উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করে রাখা হয়।
বুঝতে পেরেছি? আবার কিছু কিছু গ্যাস রয়েছে যারা না দ্রাবকে গিয়ে ধ্রুবীয় দ্রাবকে গিয়ে আয়নিত হয়ে যায়। যেমন যদি তুমি এখন নাও HCl গ্যাস, HCl গ্যাস জলে গিয়ে কি হয়ে যাবে? H প্লাস প্লাস Cl মাইনাস। এই H প্লাস এবং Cl মাইনাস যদি আমরা HCl এবং Cl মাইনাস দিই, তাহলে কি হবে? H প্লাসও জল দ্বারা বেষ্টিত হয়ে যাবে, Cl মাইনাসও জল দ্বারা বেষ্টিত হয়ে যাবে। তো তাদের দ্রবীভূত হওয়ার প্রবণতা সব থেকে বেশি। তা ৩ পয়েন্ট পড়লাম কি, কি? না ১ নাম্বার পয়েন্ট পড়লাম যে কিছু গ্যাস রয়েছে যারা সহজে তরলায়িত হয় না। তাদের ভ্যান ডের ওয়ালস ফোর্স কনস্ট্যান্ট A এর যে ভ্যালু, তার ভ্যালু অনেক কম হয়। কিছু কিছু গ্যাস রয়েছে, যেমন উদাহরণ কি? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন। কিছু কিছু গ্যাস রয়েছে যাদের তরলায়িত হওয়ার প্রবণতা বেশি। কে কে? না কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। তারা অনেক বেশি দ্রবীভূত হয়। আর কিছু বললাম যে সমস্ত গ্যাস আয়নিত হয়ে যায়, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাগ হয়ে যায়, তাদের ক্ষেত্রে দ্রবীভবনের মাত্রা কিন্তু সবথেকে বেশি। বুঝতে পেরেছি? যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব পরের ক্লাসে সেটাকে নিয়ে আবার একটু বলে দেওয়ার। এবার নেক্সট নিয়ে আসি যে উষ্ণতার প্রভাব, কিরকম ভাবে উষ্ণতা কাজ করে। তো প্রথমবার জায়গা হচ্ছে, দেখো অধিকাংশ গ্যাসের ক্ষেত্রেই যদি আমরা তাপমাত্রা বাড়াই, উষ্ণতা বাড়াই, তাহলে দ্রাব্যতা হ্রাস পায়। কেন? আমরা অলরেডি বলেছি ওই মেকানিজমটার মধ্যে যে যদি আমি তাপ দিই তাহলে কি হবে? গ্যাসের যে মলিকুল গুলো রয়েছে, অণুগুলো রয়েছে, সেগুলোর কি হবে? গতিশক্তি বাড়বে এবং সেগুলো বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? দেখো একটা এক্সাম্পল দিয়েছি, বলেছি 25 ডিগ্রি সি উষ্ণতায় জলে অক্সিজেনের দ্রাব্যতা 0 ডিগ্রি সি উষ্ণতায় জলে অক্সিজেনের দ্রাব্যতার প্রায় অর্ধেক। 25 ডিগ্রি সি উষ্ণতায় জলে যে পরিমাণ অক্সিজেন থাকে, যদি টেম্পারেচার বাড়ায় কমিয়ে 0 ডিগ্রি সি নিয়ে আসি, তাহলে তার ডাবল পরিমাণ অক্সিজেন রিজার্ভ করতে পারবে। কথাটা বুঝতে পারলাম? তাহলে উষ্ণতার কতটা একটা ইফেক্ট রয়েছে। এই ব্যাপারটাকে না আমরা মানে কি করে এক্সপ্লেন করব, সেই এক্সপ্লেন করাটা একটু অন্যভাবে এক্সপ্লেন করছি। কিরকম? না দেখো, এখানে একটা রয়েছে দ্রাবক প্লাস দ্রাবক, এই ইকুয়েশনটা খুব ভালো করে মাথায় দাও। হ্যাঁ, দ্রাবক প্লাস দ্রাবক ইজ ইকুয়াল টু দ্রবণ, এবং সেখানে কি, সেখানে হচ্ছে গিয়ে ডেল এইচ, সলিউশনের জন্য ডেল এইচ এরকম হচ্ছে। দ্রাবক প্লাস দ্রাবক ইজ ইকুয়াল টু দ্রবণ যখন তৈরি হবে, অর্থাৎ গ্যাস তরলের দ্রবণ তৈরি হবে, তখন কিন্তু কিছু পরিমাণ হিট তৈরি হবে। বেশি এখানে ডেল এইচ নেগেটিভ বলা আছে কেন? কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? তাপ উৎপন্ন হয়। ডেল এইচ নেগেটিভ মানে তাপ উৎপন্ন হয়। লিখে দিচ্ছি, হ্যাঁ, ডেল এইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ মানে তাপ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, আচ্ছা, যদি ডেল এইচ পজিটিভ হয়, যদি এটার ভ্যালু পজিটিভ হয়, তাহলে তাপ গৃহীত হবে না। যদি ডেল এইচ নেগেটিভ হয় তাহলে তাপ উৎপন্ন হবে, যদি ডেল এইচ পজিটিভ হয় তাহলে তাপ গৃহীত হবে। এবার এই গল্পটার সঙ্গে আমি একটু অন্যভাবে এক্সপ্লেন করছি, দেখো খুব ভালো করে যদি বুঝি, তাহলে কি, ধরো এই আমার গ্যাস চাপ রয়েছে, এটা হচ্ছে তরল। ঠিক আছে? সেখানে এবার কিছু পরিমাণ গ্যাস আছে। এবার আরো গ্যাস কি গ্যাস যখন এবার আমি তাপমাত্রা দিব, তাহলে কি তাহলে কি হবে? দ্রাব্যতা বাড়বে না কমবে? সেটাই আমরা এখানে এক্সপ্লেন করছি, তাই না? এটাকে আমি একটু এক্সাম্পলের সাহায্যে যদি বলি, আমরা ধরো কোনো একটা বিয়ে বাড়িতে খেতে গেছি, আমি সাপোজ ধরো খেতে গেছি। এবার বিয়ে বাড়িতে যখন আমি খেতে গেছি, এবার আমি বিয়ে বাড়িতে স্বাভাবিকভাবে আজকে বিয়ে বাড়ি যাবো, খাবো দাবো, এই যে এখানে যে সলিউশনটা দিয়েছি না, এটাকে আমি আমার পেটের সঙ্গে তুলনা করছি। ধরো এটা আমার পেট, ঠিক আছে, যেটা দেখানো হচ্ছে, এখানে খাবার দাবার ঢুকবে। আচ্ছা, এবার তুমি খেতে প্রথম ব্যাচে খেতে বসে গেছো, এবার তুমি খাওয়া দাওয়া করছে এই অবধি খেয়ে নিয়েছো, কারণ আমি জানি বিয়ে বাড়ি গিয়েছি, ব্যাস আজকে সেই খাবো, খেতে আমি ভালোবাসি, একদম এই অবধি খেয়ে নিয়েছি, এবার আর খেতে পারছি না, এবার যদি কিছু দেই বেরিয়ে যাবে, এরকম স্টেট। এইবার তখন কি হয়েছে, বাড়ির যে চার বাড়িতে তুমি নিমন্ত্রণ খেতে গিয়েছো, ধরো সে এসছে, এসে বলছে এই তুমি তো কিছুই খেলে না, এই দাও 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 1 পিস ওকে মাংস দাও। এইবার 1 পিস যখন মাংস তোমাকে দেবে, তোমার তো পেট অলরেডি ভর্তি, তুমি অলরেডি কি এত বেশি খেয়ে নিয়েছো যে তোমার অলরেডি ভিতর থেকে বেরিয়ে আসছে, তার মানে তাপ উৎপন্ন হচ্ছে। সেই অবস্থায় যদি বাইরের থেকে আরো ওই সেম জিনিসটাই তাপই তোমাকে দেয়, আরো 1 পিস মাংস তোমাকে দিল, তখন কি তুমি ওটা ভিতরে ঢুকবে না বেরিয়ে আসবে? কারণ তোমার তো অলরেডি স্টেট বেরোনো স্টেটে রয়েছে।
তো সেই অবস্থায় ভালোবেসে তোমাকে যদি 2 পিস মাংস দেয়, এই না খেতেই হবে, উনি তো খুব ভালোবেসে দিচ্ছে, তোমার মনে স্টেট কি হবে? ইস! উনি গেলেই আমি ভেঙে উঠে পড়বো। উনার সামনে তো কিছু বলা যাচ্ছে না, কিন্তু উনি উঠে গেলেই আমি এটা ফেলে দেবো। অর্থাৎ আমি বের করে দেবো। তাহলে তখন কি দ্রবীভূত হবে? না, দ্রবীভূত হবে না। তুমি কি নিলেও স্টেটটা আমার এমনই অবস্থা রয়েছে, যেহেতু কারণ আমার নিজের স্টেট কি? নিজের স্টেট হচ্ছে ডেল এইচ নেগেটিভ। নিজের স্টেট হচ্ছে আমি নিজেই তাপ উৎপন্ন করছি। সেই অবস্থায় যদি আমি তাপমাত্রা বাড়াই, তাহলে কি হবে? গ্যাস তো দ্রবীভূত হবেই না, উল্টে বেরিয়ে যাবে। বুঝতে পারলাম। আর এবার যদি উল্টো সিচুয়েশনটা ধরো, যে তুমি খেতে বসছো, তুমি স্বাভাবিক পরিমার্জিত ভাবেই খাচ্ছ, খাওয়া দাওয়ার অনেক জায়গা রয়েছে, এবার তুমি অল্প অল্প করে খাচ্ছ, একটু লজ্জা পেয়েই খাচ্ছ ধরো। সেই সময় তোমার যে যে আর বাড়িতে ইনভাইট সে এসছে, সে বলে আরে তুমি তো কিছুই খাচ্ছ না, এই দাও দাও ওকে আরো 2 পিস মাংস দাও, আরো এটা দাও। এবার তোমার কি হবে? তুমি তো মহা খুশি, যাক আমাকে আপ্যায়ন করেছে। এবার তোমার খাওয়াটা কি হবে? তুমি ওটা কি তখন ফেলবে? নিশ্চয়ই না। তখন কি হবে? সেটা সানন্দে তুমি গ্রহণ করবে। সানন্দে গ্রহণ করবে। কেন? কারণ তোমার তো ওই সময় এক্সেস হয়নি। তোমার তো বেরোনোর মতো কন্ডিশনই হয়নি। তাই কি না? তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা, ডেল এইচ পজিটিভ। অর্থাৎ তাপ, যে বিক্রিয়ায় তাপ গৃহীত হচ্ছে, তাপ তো উৎপন্ন হচ্ছিলই না, তাপ গৃহীতই হচ্ছিল। তার মানে কি? তুমি আরো নেওয়ার ক্যাপাসিটি রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি তোমাকে কেউ বাইরে থেকে হিট দেয়, বাইরে থেকে আরো 2 পিস মাংস দেয়, তখন তুমি কি করবে? এটা আরো নিয়ে নেবে। তাই কি না? তার মানে সেক্ষেত্রে তোমার দ্রাব্যতা বাড়বে। এই জিনিসটাই বলেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা দ্রাবকের মধ্যে দ্রাবক মেশাই, তখন ডেলেজ কি হয়ে যায়? নেগেটিভ। অর্থাৎ তাপ উৎপন্ন হয়। তাই সেই ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বাড়াই, তাহলে কি হয়ে যাবে? দ্রাব্যতা হ্রাস পাবে, কারণ ও বেরিয়ে যেতে দেবে। দ্রাব্যতা তো থাকবেই না, গ্যাস ওটা বেরিয়ে যেতে চাইবে। আর যদি এরকম হয়ে যায় যে বিক্রিয়াটা ডেলেজ পজিটিভ, অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়া হয়ে যায়, যে না, ওখানে কি তাপ শোষিত হচ্ছে, তাপগ্রাহী মানে তাপ শোষিত হচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে? তুমি যদি উষ্ণতা বাড়াও, তাহলে কি হবে? ও ইজিলি এটাকে অ্যাকসেপ্ট করবে, তাহলে দ্রাব্যতা কি হবে? বাড়বে। এরকম তো কোনো উদাহরণ আছে? আর নিশ্চয়ই আছে। অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত যে গ্যাসগুলো রয়েছে, সেগুলো কি, সেগুলো যখন জলের মধ্যে দেওয়া হয় তখন শীতল হয়ে যায়, তাপগ্রাহী হয়ে যায়। তো যেহেতু তাপগ্রাহী হয়ে যায়, সেই ক্ষেত্রে তুমি যদি উষ্ণতা বাড়াও, তাহলে এদের কি হয়ে যাবে? না, এদের ক্ষেত্রে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো সবাই? তুমি এরকম মানে বিয়ে বাড়ির এক্সাম্পলটা দিয়ে মনে রাখো, তাহলে আশা করি তোমরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে চাপের প্রভাব। চাপের প্রভাবটা কি বলেছে? না, স্বাভাবিকভাবে দেখো দুটো জার নিয়েছি, একটা এখানে জার রয়েছে, একটা এখানে জার রয়েছে, দু জায়গায় একই রকম গ্যাস রয়েছে। উপরে পিস্টন দিয়েছি, যে পিস্টনটা কি ইজিলি মুভেবল। অর্থাৎ এখানে যদি আমি প্রেসার বাড়াই, তাহলে নিচে আসবে, যদি প্রেসার কমাই, তাহলে উপরে যাবে। এইবার দেখো, এই যে লিকুইড, লিকুইডের মধ্যে কিছু পরিমাণ এই নীল জায়গাটা লিকুইড রয়েছে, তার মধ্যে কি রয়েছে? কিছু পরিমাণ গ্যাস রয়েছে। এইবার উপরেও লিকুইডটা ছাড়াও এখানেও কিছু গ্যাস রয়েছে, দেখতেই পাচ্ছি। এইবার যদি আমি এখানে উপর থেকে প্রেসার বাড়াই, প্রেসার বাড়িয়ে দিলাম না, একটু চাপ দিলাম, তাহলে কি হবে? পিস্টনটা আগের থেকে নিচের দিকে চলে আসবে। যদি নিচের দিকে চলে আসে, তাহলে এখানে যে গ্যাস মলিকুল গুলো ছিল, কিছু গ্যাস মলিকুল জলের ভেতরে ঢুকবে কিনা? তাহলে দ্রাব্যতা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তো এটা তো স্বাভাবিক কনসেপ্ট। কিন্তু আবার উষ্ণতার একটা প্রভাব রয়েছে। তাই উষ্ণতাটাকে কি করতে হবে? আমাকে স্থির রাখতে হবে। উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করলে তরলে গ্যাসের দ্রাব্যতা বাড়বে। ঠিক আছে? এই কনসেপ্টের উপরেই 1803 খ্রিস্টাব্দে না ব্রিটিশ রসায়নবিদ, ঠিক আছে, নাম কি? নাম হচ্ছে উইলিয়াম হেনরি, একটা সূত্র দিয়েছেন, একটা সম্পর্ক দিয়েছেন, যেটাকে আমরা বলেছি হেনরির সূত্র। ঠিক আছে? এই হেনরির সূত্র আমরা আগামী ক্লাসে পড়বো। ঠিক আছে? আজকের ক্লাস এতটুকুই থাক। আমরা অল্প অল্প করে পড়ছি, সপ্তাহে দুটো করে ক্লাস আমি নিয়ে আসছি। আমার সঙ্গে যদি তোমরা লেগে থাকো, তাহলে আমি আশা করছি আমি এবং বৈশালী ম্যাডাম এই দুজনে মিলে তোমাদের ক্লাস 12 এর ফুল কেমিস্ট্রি আমরা ধীরে ধীরে একদম প্রশ্ন উত্তর সহকারে আমরা শেষ করে দেবো। ঠিক আছে? শুধু পাশে থাকো। যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। দেখো, সবাই মিলে যদি শিখি, তাহলে না খুব ভালো শিখবো। কিছু জিনিস, কেমিস্ট্রি বা পড়াশোনাটা না এমন জিনিস, এমন একটা জিনিস যেটা দিলে বাড়ে, না দিলে কমে। তুমি যত বেশি দেবে তত বাড়বে, যত নিজের কাছে রেখে দেবে, শেয়ার করবে না, তত কমবে। পড়াশোনাটা এমনই জিনিস, দিলে বাড়বে, না দিলে কমবে। একটা কিন্তু ভাইটাল ধাঁধাও হয়ে গেল, কোশ্চেনও হয়ে গেল, কোন জিনিস দিলে বাড়ে না দিলে কমে?
জ্ঞান বা শিক্ষা। তো চ্যানেলটা সবার সঙ্গে শেয়ার করো, সবাই মিলে একসঙ্গে পড়ো, নিজে পড়ো, নিজের বন্ধুদেরকে পড়াও। ঠিক আছে? আশা করি আমরা খুব ভালো করে এই ক্লাসটা শেষ করতে পারবো। গুড বাই।